নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করব আরো 12। আর সুদীপ্তর সঙ্গে আরো 12 নিয়ে রয়েছি আমি ভাস্বতী। চোখ রাখবো বিস্তারিত খবরে। ইডি হেফাজতে প্রথম নির্দেশ। দিল্লির মুখ্যমন্ত্রীর দিল্লির জল সরবরাহ সংক্রান্ত সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে তিনি একটি নোটিশ পাঠিয়েছেন। আপনারা জানেন যে অরবিন্দ কেজরিওয়ালকে যখন ইডি গ্রেপ্তার করে তারপরেই কিন্তু আপের পক্ষ থেকে বলা হয় যে অরবিন্দ কেজরিওয়াল একেবারেই জেল থেকে তার মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন। তারপরেই একাধিক চিঠি এসেছে। প্রথমে তার স্ত্রীর কাছে চিঠি এসেছে এবং এবার অতীশীর কাছে চিঠি এলো। জল সরবরাহ সংক্রান্ত মন্ত্রী তিনি, এবং তাকে এই চিঠি পাঠানো হয়েছে যে চিঠি পেয়ে অতীশী একেবারেই বলছেন যে তার চোখে জল চলে এলো। একদমই, এবং সেই জায়গা থেকে দিল্লির মন্ত্রী অতীশী তিনি বলছেন কেজরিওয়ালের নির্দেশ পেয়েছি, এমনটাই দাবি করেছেন দিল্লির মন্ত্রী। এবং আমরা দেখেছি যেদিন তাকে ইডি গ্রেফতার করে আপ নেতৃত্ব যেমন প্রথম থেকেই বলেছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকসভা ভোটের প্রচার থেকে সরাতেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। তবে আপ নেতৃত্ব সহ অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছিলেন যে সরকার তিনি চালাবেন একেবারে জেল থেকেই, আর সেভাবেই কিন্তু তিনি প্রথম নির্দেশ পাঠালেন এবং সেই নির্দেশ পেয়েছেন দিল্লির মন্ত্রী অতীশী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্তদা, এই যে একাধিকবার এই চিঠি আসছে কেজরিওয়ালের পক্ষ থেকে, একটাই প্রশ্ন, এইভাবে কি জেল থেকে এই নোটিশ পাঠানোর মধ্যে দিয়ে মন্ত্রিত্ব সামলানো, মুখ্যমন্ত্রিত্ব সামলানো কতখানি কঠিন, কতখানি চ্যালেঞ্জের? প্রায় বোধহয় অনিবার্যই ভেবে নিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আচরণ দেখে। তার সেই কারণেই আজ থেকে মাস দুয়েক আগে আপের কেন্দ্রীয় নেতৃত্ব যৌথভাবে মিটিং করে সিদ্ধান্ত নেয় এবং প্রস্তাব গ্রহণ করেছিল যে যদি যে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার হতে হয় তাহলে উনি জেল থেকেই মুখ্যমন্ত্রী চালাবেন, প্রয়োজনে জেলে গিয়ে মন্ত্রিসভার বৈঠকও করবেন। সেই অনুসারে উনি জেল যাওয়ার পরের দিন অতসী তার মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিনিধি তিনি জানিয়ে দেন যে তারা জেল থেকেই তাদের মুখ্যমন্ত্রী চালাবেন। আজকে প্রথম, সেই দিক থেকে বলতে গেলে একটা ঐতিহাসিক ঘটনা যে আজকে প্রথম তিনি জেল থেকে একটি নির্দেশ দিলেন। সামনেই গরম আসছে, এই গরমে জলকষ্ট দিল্লির একটা বড় সমস্যা, সাধারণ মানুষের সমস্যা, কোনো রাজনৈতিক বিষয়ে কোনো নির্দেশ নয়, দিয়েছেন যেটা সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যা, জলের সমস্যা, সেই সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছেন। সেই থেকে বলতে গেলে কৌশলগতভাবে অত্যন্ত একটা মানে কি বলবো, মানুষকে ছুঁয়ে যাওয়া একটা বিষয় তিনি অতসীর মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন থাকবে যে জেল থেকে আদৌ কি এইভাবে মুখ্যমন্ত্রী তো চালিয়ে যাওয়া যায়? যতদূর আইনি সংস্থান বলে যে মনে করলে কেন্দ্রীয় সরকার বা যা আইন আছে তাহলে ইচ্ছে করলে তারা সেটা বাধাও দিতে পারে, তো এখনো পর্যন্ত দেয়নি। তবে প্রথম যে সিদ্ধান্তটা তিনি জানিয়েছেন আমার মনে হয় সেটা একই সঙ্গে যেমন প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ, তার একটা রাজনৈতিক মাত্রাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি জলের জন্য, সাধারণ মানুষের জল যাতে সময় মতন ঠিক কোনো সরবরাহ হয় সেটাকে নিশ্চিত করার মতন একটা নির্দেশ দিয়েছেন, এটা সাধারণ মানুষকে ছুঁয়ে যাবে। একদমই জয়ন্তদা, এবং সেই জায়গা থেকে দেশের ইতিহাসে এটা প্রথম যে সরকারিভাবে কোনো নির্দেশ দিয়েছেন হেফাজত থেকে দিল্লির মুখ্যমন্ত্রী। এটা একদম প্রথম। আর তাছাড়া স্বাধীন ভারতে মুখ্যমন্ত্রী থাকাকালীন কেউ কখনো জেলে যাননি। যারা যারা জেলে গেছেন এর আগে তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে, এবং হালে হেমন্ত সোরেন, আমরা তার আগের দিন তিনি যেদিন জেলে গেলেন, তিনি বুঝতে পেরে গেলেন তাকে গ্রেপ্তার করা হবে, তিনি আগের মুহূর্তেই তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই প্রথম একজন যিনি জেলে গেলেন ইস্তফা না দিয়েই, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, পরবর্তী মুখ্যমন্ত্রী, এই একটা জল্পনা রয়েছে। তার মধ্যেই আজকে প্রথম দিন তিনি একটি নির্দেশ দিলেন, এবং সেই নির্দেশটাও খুব ইন্টারেস্টিং, যে নির্দেশটাও কিন্তু কোনো রাজনৈতিক বিষয়ে অমুক করো না তমুক করো না এই জাতীয় কিছু নয়, একদম প্রশাসনিক নির্দেশ মানুষের জলের বিষয় নিয়ে। একদমই মানুষের জন্য প্রশাসনিক নির্দেশ, তা বোঝাই যাচ্ছে। একদমই। জয়ন্তদা, তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি যে অতীশী কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल जी ने ईडी की हिरासत से मुझे बतौर जल मंत्री डायरेक्शंस भेजी हैं, आदेश भेजा है। कल जब ये कागज़ उनकी डायरेक्शंस के साथ मेरे पास आया तो मेरी आंखों में आंसू आ गए। मैंने सोचा कि कौन ऐसा व्यक्ति है
जो इतनी विकट परिस्थिति में जब उनको गिरफ्तार कर लिया गया है, उनको कैद कर लिया गया है, जब उनको पता नहीं है कि वो जेल से बाहर कब आएंगे, कौन ऐसा व्यक्ति है जो अपने बारे में ना सोचकर दिल्ली वालों के बारे में सोच रहा है? मैं भारतीय जनता पार्टी को भी ये बताना चाहती हूँ कि आप अरविंद केजरीवाल को गिरफ्तार कर सकते हैं, आप अरविंद केजरीवाल को जेल में डाल सकते हैं, लेकिन जो अरविंद केजरीवाल का दिल्ली वालों से प्यार है, जो अरविंद केजरीवाल का दिल्ली वालों के प्रति जिम्मेदारी का भाव है, आप उसे कैद नहीं कर सकते। अरविंद केजरीवाल जी ने लिखा है कि मुझे पता चला है कि दिल्ली के कुछ इलाकों में पानी और सीवर की काफ़ी समस्याएं हो रही हैं। इसे लेकर मैं चिंतित हूँ। चूँकि मैं जेल में हूँ, इस वजह से लोगों को ज़रा भी तकलीफ नहीं होनी चाहिए। गर्मियाँ भी आ रही हैं, जहाँ पानी की कमी है वहाँ उचित संख्या में टैंकरों का इंतज़ाम कीजिए। এবার যে খবরে নজর রাখবো, গতকালই নিউ টাউনে ট্রলি ব্যাগ থেকে বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছিল, আর সেই ঘটনায় এবার গ্রেফতার এক পটাশপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আটক করা হয়েছে দুজনকে এবং ধৃতের নাম সুবোধ সরকার। যেটা জানা যাচ্ছে যে লাল সুটকেসে করে একটি যে লাল সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হয়েছিলেন এই বৃদ্ধের দেহ, যিনি মূলত কামারহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রথমে তিনি ভুবনেশ্বরের ভৌমাতে ছিলেন বলে জানা যায়, পরে তিনি কামারহাটিতে আসেন এবং এরপরে তাকে একটি সুটকেস থেকে তার দেহ উদ্ধার হয় এবং তার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার, রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ঠিক আর কি জানতে পারছো, পুলিশের তদন্তে কি উঠে আসছে? একদম দেখো, শনিবার সকালে কিন্তু এই নিউ টাউনের যে কারিগরি ভবন, সেই কারিগরি ভবনের পিছনে ঠিক একটি খাল থেকে কিন্তু লাল ট্রলি ব্যাগ, যে বন্দি লাল ট্রলি ব্যাগে যে দেহ উদ্ধার হয়, সেই ঘটনা তদন্তে কিন্তু বিধাননগরের গোয়েন্দা বিভাগ এবং টেকনোসিটি থানার পুলিশ। এবং পরে জানা যায় যে মৃত যে ব্যক্তি সুবোধ সরকার, তিনি সোদপুরের একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেই ঘটনায় কিন্তু তদন্তে নামে টেকনোসিটি থানার পুলিশ। এবং ওই ঘটনার দিনই পূর্ব মেদিনীপুরের যে পটাশপুর এলাকা, সেই এলাকায় নাকা চেকিং চলছিল। সেই নাকা চেকিং চলার সময় কিন্তু একটি অ্যাপ ক্যাব দেখতে পায়, যেখানে রক্ত মাখা ছিল। সেই অ্যাপ ক্যাবে কিন্তু 3 জন ছিল। তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর টেকনোসিটি থানায় যখন খবর দেওয়া হয়, টেকনোসিটি থানার পুলিশ গিয়ে তাদেরকে কিন্তু উদ্ধার করে। এই যে অ্যাপ ক্যাব, রক্তমাখা যে অ্যাপ ক্যাব, সেটিকে উদ্ধার করেছে, সেটিকে টেকনোসিটি থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও যে 3 জন মূল যে অভিযুক্ত সৌম্যকান্তি জানা, পুলিশ সূত্রে এমনটাই খবর যে সৌম্যকান্তি জানাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে কিন্তু আজ বারাসাত আদালতে তোলা হবে। এছাড়াও এই যে আরো ওই অ্যাপ ক্যাবে যে 2 জন ছিল, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। অসীম হালদার ও উত্তম দে, তাদেরকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে যে কি কারণে এই যে পৌর তাকে খুন করা হলো এবং এই খুনের পিছনে আর কোনো কিছু জড়িত আছে কিনা, আর কারা জড়িত আছে কিনা, সেই সব বিষয় যখন খতিয়ে দেখছে। আজ সকালবেলা কিন্তু ফরেনসিক টিম তারা কিন্তু ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করে। এছাড়াও অ্যাপ ক্যাব যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটা থেকেও কিন্তু নমুনা সংগ্রহের কাজ করেছে ফরেনসিক টিম। ইতিমধ্যে এই সৌম্য জানা তাকে কিন্তু বারাসাত আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং যে 2 জনকে আটক করা হয়েছে, অসীম হালদার ও উত্তম দে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে এই খুন করা হয়েছে। ধন্যবাদ সুমন, তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। ভাস্বতী, ভোট যখন সামনে, ঠিক তখন তোমার নিশ্চয়ই মাথায় আসে ভোট মানেই প্রচার হবে, দেওয়াল লিখন হবে। ঠিক একইভাবে যখন আজ রবিবার, তখন রবিবাসরীয় প্রচারে ঝড় উঠতে চলেছে। সোনারপুরে হুটখোলা জিপে প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, অন্যদিকে বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, অন্যদিকে সুভাষ সরকার বিজেপির প্রার্থী, এবং একই সঙ্গে উত্তরেও কিন্তু এই প্রচার চলছে। একদমই তাই, এবং রাজনৈতিক প্রচার শুরু হয়ে গিয়েছে। গত রবিবারেও আমরা এই ছবি দেখেছি, আর আজ রবিবারও সকাল থেকেই প্রচার সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, পাশাপাশি জনসংযোগ সারছেন। 4টি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে যাদবপুরে প্রচার করছেন প্রার্থী, তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, অন্যদিকে প্রচারে সায়রা শাহ আলিম সিপিএম প্রার্থী। বাঁকুড়ায় সুভাষ সরকার, তিনি প্রচার সারছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনছেন, পাশাপাশি প্রচার সারছেন অরূপ চক্রবর্তী।
একদমই। এবং চারটে ছবি আপনারা দেখছেন, অর্থাৎ সবুজ, গেরুয়া এবং লাল, এই চারখানা ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সুভাষ সরকার বাঁকুড়ায় প্রচার করছেন এবং অরূপ চক্রবর্তীও তিনিও কিন্তু আজ সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন এবং প্রচারে বেরিয়ে বাঁকুড়ার যেটি একেবারে মুড়ি যেটা জনপ্রিয় এবং সেই মুড়িও কিন্তু তিনি খেয়েছেন প্রচারে বেরিয়ে, চায়ে চুমুক দিয়েছেন। অন্যদিকে সায়নী ঘোষ তিনি একেবারে তার মেজাজেই প্রচারে বেরিয়ে পড়েছেন এবং বাম প্রার্থী সায়রা শাহ আলী তিনিও কিন্তু প্রচারে বেরিয়ে পড়েছেন। যদিও বালিগঞ্জের উপনির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি, তার পরিবর্তে এবারও তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে। চার জায়গার প্রচারের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে বাঁকুড়ায় প্রচার সারছেন সুভাষ সরকার। আমরা দেখেছিলাম সুদীপ্ত, গত কয়েক মাস আগে বাঁকুড়ায় বিজেপিরই কয়েকজন অর্থাৎ দলীয় কর্মীদের একাংশ সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং সেই জায়গা থেকে প্রার্থীও নির্বাচন করা হয়েছে, কিন্তু তিনি জয় নিয়ে কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী রয়েছেন। একদমই তাই। এবং যখন এই প্রচারে যখন বেরিয়েছেন সুভাষ সরকার, তখন ঠিক বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, সুভাষ সরকার প্রচারে বেরোলেন এবং তিনি ঠিক কোন ইস্যুগুলোকে তুলে ধরলেন, কি বলছেন তিনি? সুদীপ্ত, যেটা রবিবারের সকাল সমস্ত প্রার্থীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভোট আমাদের বাঁকুড়া জেলার ভোট অনেকটা পিছনের দিকে। স্বাভাবিকভাবে অনেকগুলো রবিবার হয়তো প্রার্থীদের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ, সুভাষ সরকারই হোক বা অরূপ চক্রবর্তী হোক বা অন্যান্য প্রার্থী হোক। তবে বাঁকুড়ার রবিবারের সকালটা অত্যন্ত জমজমাট। সুভাষ সরকার সাত সকালই পৌঁছে গেলেন বাঁকুড়ার রানীগঞ্জের মোড়ে। বাঁকুড়া এমন কতকগুলি গুরুত্বপূর্ণ মোড় রয়েছে যে মোড়গুলিতে বিভিন্ন প্রান্তের বাঁকুড়ার জেলার আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ এসে হাজির হন এবং তারা সেখান থেকে বিভিন্ন কাজে তারা বের হন। অর্থাৎ এক জায়গায় অনেকগুলো মানুষের সমাবেশ, অনেকগুলো মানুষের জমায়েত স্বাভাবিকভাবে একটা প্রার্থীর কাছে সবথেকে বড় প্রাপ্তি, কারণ এক জায়গায় অনেকগুলো মানুষের সাথে কথা বলা যায়। সুভাষ সরকার বিজেপি প্রার্থী বাঁকুড়া লোকসভা কেন্দ্রের, তিনি রানীগঞ্জের মোড়ে প্রথমে মানুষের সাথে আলাপচারিতা করেন, শ্রমিকদের সাথে, মূলত যারা প্রত্যেকেই তারা শ্রমিক, তাদের শ্রমিকদের কাজ সংক্রান্ত খবরাখবর নেওয়ার পাশাপাশি সুভাষ সরকার জনসংযোগ যেমন বৃদ্ধি করলেন, পাশাপাশি রাজ্য সরকারের উপর রাজ্য সরকারকে তিনি নিশানা করলেন। কারণ রাজ্যে কর্মসংস্থান নেই, রাজ্যে শিল্প নেই, শ্রমিকরা অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে, কাজের খোঁজে বাইরে বেরো হচ্ছে, কাজ না পেয়ে তারা বাড়ি ফিরছেন। এই যে কর্মসংস্থান নেই, সেই বিষয়টাই কিন্তু নিশানা করলেন। এবং শুধু তাই নয়, যারা ওখানে শ্রমিকরা ছিলেন রানীগঞ্জের মোড়ে, সেই শ্রমিকদেরকে তিনি বললেন কেন্দ্রীয় সরকারের যে বিশ্বকর্মার যে স্কিম রয়েছে সেই বিশ্বকর্মা স্কিমে আবেদন করার কথা তিনি বললেন। পাশাপাশি সুভাষবাবুর দাবি বাঁকুড়া সহ রাজ্য থেকে 35টা পদ্ম পৌঁছে যাবে নরেন্দ্র মোদীর কাছে এবং আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে গঠিত হবে, প্রতিষ্ঠা হবে, এমন কিন্তু তিনি আশার কথা শোনালেন। আর সেখান থেকে আজকে এই যে কর্মীদের নিয়ে, দলীয় কর্মীদের সাথে কথা বলার সাথে সাথে শ্রমিকদের সাথে কথা বলে তিনি রওনা দেন একটা অন্য প্রান্তে। দিনভর তার আজকের এই কর্মসূচি, রবিবারের সকাল আর বিকেলই হোক বা দুপুরই হোক বা সন্ধ্যেই হোক, রবিবারটা কিন্তু সকল প্রার্থীর কাছে, সুভাষবাবুর কাছে অন্তত গুরুত্বপূর্ণ, সবার কাছেই যেমন গুরুত্বপূর্ণ, সুভাষবাবুর কাছেই গুরুত্বপূর্ণ, সেটাই দেখতে পাওয়া গেল সকাল থেকে। একদমই স্বরূপ, ধন্যবাদ জানাবো। এবং সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, শ্রমিকদের সঙ্গে জনসংযোগ সারলেন। অন্যদিকে যদি বিজেপি জেতে যেমনটা তিনি বললেন যে কর্মসংস্থানও দেবে বিজেপি, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি শ্রমিকদের। এবং সুভাষ সরকার ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শিল্প নেই এবং গত 11 বছরেও শিল্প কিন্তু আসে, তার ফলে মানুষের কাজের সুযোগ অত্যন্ত কম। তাই আজকে এনাদের সঙ্গে দেখা করে যেটা বলতে এলাম যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমে যে দিয়েছেন, সেই স্কিমে প্রত্যেকে যেন নিজের নাম এন্ট্রি করে তথ্যমিত্র কেন্দ্র গিয়ে, সেখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা তারা এদের মধ্যে প্রতিনিধি করে দিয়েছে, তারা তাদের কাছে যেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেয়, তাহলে পরে ভবিষ্যতে সুযোগ অনেক বেশি সুযোগ আসবে।
একদিকে যখন প্রচারে বেরিয়ে সুভাষ সরকার কর্মসংস্থানের আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে একইভাবে তৃণমূলের প্রার্থী বাঁকুড়ার অরূপ চক্রবর্তী তিনিও প্রচারে বেরিয়ে গিয়েছেন আজকে, কারণ আজ রবিবার অনেকটা সময় থাকবে এবং তিনি প্রচারে বেরিয়ে যেটা করলেন সেটা কিন্তু একেবারেই অন্যরকম। প্রচারে বেরিয়ে তিনি মুড়ি খেলেন, চপ দিয়ে মুড়ি খেলেন এবং চায়ে চুমুক দিলেন, এবং সব মিলিয়ে আজকের যে রবিবাসরীয় প্রচার তা কিন্তু বাঁকুড়ায় একেবারে জমজমাট হয়ে উঠেছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে। যখন প্রচারে বেরোচ্ছেন অরূপ, তখন বিস্তারিত বলবে স্বরূপ। একেবারে দেখো সুদীপ্ত, রবিবারের সকাল সব প্রার্থীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তো আমি আগেই বললাম। অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি সাত সকালই পৌঁছে গেলেন গোপীনাথপুর বাজারে, বাঁকুড়া শহরের 1 নম্বর ওয়ার্ড। সেই গোপীনাথপুর বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বললেন, জোড়াত করে আশীর্বাদ চাইলেন। স্থানীয় 2টি মন্দির রয়েছে, সেই মন্দিরে তিনি প্রণাম করেন। পাশাপাশি শহরের অলিগলি ঘুরলেন। গোপীনাথপুরের প্রচুর গলি রয়েছে, সেই গলিগলি ঘুরতে ঘুরতে যারা রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তাদের কাছে হাত জোড় করে আশীর্বাদ চাইলেন। তিনি প্রার্থী হয়েছেন, এলাকার মানুষের জন্য তিনি কাজ করবেন, এই বিষয়টা কিন্তু তুলে ধরলেন। পাশাপাশি যেটা সব থেকে নজর পড়লো সেটা হচ্ছে অরূপবাবুর মুড়ি খাওয়া। কারণ হচ্ছে বাঁকুড়া মানে মুড়ি মানেই চপ আর মুড়ির যে সকালবেলার যে মুড়ি ভেজার গন্ধ, সেই পরম্পরার কথা অরূপবাবু তুলে ধরলেন। দলীয় কর্মীদের সাথে একদম হাতে ঠোঙা নিয়ে জলে মুড়ি চপ মেখে খেতে দলীয় কর্মীদের সাথে কর্মীদের সাথে দলের যে নির্বাচনী যে বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করার সাথে সাথে বাঁকুড়ার মুড়ির বিশেষত্বর কথা যেমন তিনি তুলে ধরলেন, এবং বাঁকুড়া মানেই মুড়ি, বাঁকুড়া মানেই চপ, আর চপ মুড়ি মানেই তৃণমূল মানে জোড়াফুল, মানে এই বিষয়টা তিনি বলতে চাইলেন। এবং তার সাথে সাথে একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে মুড়ি আর চপ, এই চপ মুড়ির কারণটা কি যখন আমরা জানতে চাইলাম অরূপবাবুর কাছে, তিনি যেটা বলেন এটা পরম্পরা, এটাই বাঁকুড়ার মাটির গন্ধ, মুড়ির সাথে যে মাটির গন্ধ রয়েছে, এবং মুড়ি মানেই বাঁকুড়া। এই বিষয়টা নিয়ে দলীয় কর্মীদের সাথে তিনি সকালের ব্রেকফাস্টটা করলেন। কারণ এর সাথে সাথে একদিকে যখন সুভাষ সরকার তিনি প্রচার করছেন, জনসংযোগ করছেন, কর্মসংস্থান নিয়ে কথা বলছেন, তখন অরূপবাবু প্রশ্ন তুলছেন যে সুভাষ সরকার গত 5 বছরে তিনি কোথায় ছিলেন, আজকে তার বিশ্বকর্মা স্কিমের কথা কেন মনে পড়লো, কেন শ্রমিকদের কাছে গিয়ে এতদিন তিনি সেটা কেন করেননি। তবে অরূপবাবুর আজকের বিষয়টা কিন্তু মুড়ি আর চপই ছিল, এবং আর সেই চপ মুড়ি নিয়েই প্রচারের হাতে ঠোঙা নিয়ে তিনি এটা করলেন, এবং গোপীনাথপুরের বাজারে জমজমাট করে চপ মুড়ির ভিজিয়ে জমিয়ে প্রচার করে মানুষের সাথে জনসংযোগ, মানুষের কাছে ভোটের আশীর্বাদ চাইলেন। একদমই স্বরূপ, যখন অরূপ চক্রবর্তী তিনি প্রচারে বেরোচ্ছেন, মুড়ি খাচ্ছেন এবং সব মিলিয়ে একটা জমজমাট প্রচার তা কিন্তু দেখাই গেল। এবং অরূপ চক্রবর্তী প্রচারে বেরিয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বাঁকুড়ার মানুষ ডেলি চপ মুড়ি খাবেই, চপ মুড়ি না খেলে মানুষের সন্তুষ্ট বাঁকুড়ার লোকে হবে। আরে এখানে মুড়ি মেলা হয়, কেজি করতে মুড়ি মেলা হয়, মানে এই যারা মুড়ি খায় সব তৃণমূলকে ভোট দেবে। একদম মুড়ি প্লাস জোড়া ফুল মানে হয়ে গেল তৃণমূল। এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার নজর রাখবো হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রচার, সকাল থেকেই প্রচার সারছেন তিনি। আর দিদি নাম্বার 1কে দেখতে চুচুড়ায় বহু মানুষজনের ঢল নেমেছে। তিনি পুজো দিয়ে রোড শো করলেন আজ। একদমই তাই, এবং হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি রবিবাসরীয় প্রচারে নেমে পড়েছেন, এবং প্রচার করতে গিয়ে তিনি রোড শো করলেন এবং প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে, এবং একই সঙ্গে তিনি পুজো দিলেন। প্রথমে পুজো দিলেন, তারপরে তিনি রোড শো করেছিলেন, এবং এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি যেখানে তিনি পুজো দিচ্ছেন। অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে পুজো দেন, তারপরেই কিন্তু রোড শো করেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। কি জানতে পারছো, কেমন ছিল আজকের ছবিটা? সুদীপ্ত, আজ সকাল রবিবারের সকাল থেকেই কিন্তু একদম জমজমাট প্রচার। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির তৃণমূল প্রার্থী, সেখানে রবীন্দ্রনগর বাজার এলাকা, এবং সেখানে কিন্তু তিনি শীতলা মন্দিরে প্রথমে পুজো দেন, তার কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, মানে প্রচার করেন, এবং সেই প্রচারে কিন্তু প্রচুর মানুষের ঢল। তাকে দেখতে, দিদি নাম্বার 1কে দেখতে প্রচুর মানুষের ভিড় জমান, এবং তাকে দেখার জন্য, তার সাথে সেলফি তোলার জন্য উৎসাহী মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছেন। সুদীপ্ত, একদমই ধন্যবাদ পলাশ তোমায়। আপনাদের জানিয়ে রাখি, রবীন্দ্রনগরে মন্দিরে পুজো দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই কিন্তু রোড শোয়ে মাতলেন তিনি, এবং একসঙ্গে দেখলেন যে কিরকম মানুষের ভিড় জমেছিল। সেই ছবি আপনাদের দেখালাম। প্রথমে পুজো, তারপরে রোড শো রচনা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সকালে ভোটের প্রচারে দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ আলীম। চেতলার গোবিন্দ আড্ডি রোডে প্রচারে বেরোন সায়রা এবং হুটখোলা গাড়িতে চেপে ভোট চাইলেন সায়রা এবং তার সঙ্গে লাল পতাকা নিয়ে পথে হাঁটলেন বাম কর্মী সমর্থকেরা। এর আগেও বালিগঞ্জের উপনির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছিল, যদিও বাবুল সুপ্রিয়র কাছে তিনি হেরে গিয়েছিলেন এবং তারপরেও কিন্তু বাম তার উপরেই ভরসা করেছে এবং একইভাবে আজকে কিন্তু সেই প্রচারে নেমে পড়েছেন সায়রা শাহ আলী। তিনি বলছেন যে প্রথম থেকেই বলে এসেছেন যে নতুন মুখের ওপর মানুষ নির্ভর করতে চাইছে, বেছে নিতে চাইছে এবং সায়রা শাহ হালিম তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন এবং এই মুহূর্তে প্রচুর সমর্থক বাম সমর্থকদের সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে সায়রা শাহ হালিম তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন প্রচারের জন্য। দেখছেন সেই ছবি, সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি করজোড়ে আবেদন করছেন এবং ভোটও চাইলেন। জনসংযোগ সারলেন তিনি। দক্ষিণ কলকাতার লোকসভার প্রার্থী সায়রা শাহ আলীম হুটখোলা জিপে করে জনসংযোগ সারলেন রবিবাসরীয় সকালে। চেতলায় সিপিএম কার্যালয়ের সামনে থেকেই তার এই রোড শো শুরু হয়। সোনারপুরে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচার। নরেন্দ্রপুর থেকে ধামাইতলা পর্যন্ত প্রচার করেন তিনি। সায়নী ঘোষ আজ সকাল থেকে রবিবার সকালে প্রচার শুরু করেন এবং নরেন্দ্রপুর থেকে ধামাইতলা পর্যন্ত প্রচার করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের বহু মহিলা কর্মী সমর্থকরা তার সঙ্গে হাত মেলানোর জন্য এবং তাকে মালা পরিয়েও বরণ করিয়ে নেন। দেখছেন সেই ছবি। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সায়নী ঘোষের সেই মিছিল রোড শো এগিয়ে চলেছে। একদমই সায়নী ঘোষ তিনি কিন্তু হুটখোলা গাড়িতে চেপে এই প্রচারে নেমে পড়েছেন এবং দেখতে পাচ্ছেন যেহেতু বসন্ত রয়েছে তাই মহিলাদের এই যে রোড শো সেখানে কিন্তু যে শাড়ি এবং আবিরের যে আয়োজন সেটাও কিন্তু চোখে পড়ার মতো। শেখ শাহজাহান সহ 22 জন গ্রেপ্তারের পরও সন্দেশখালীতে অটুট তৃণমূলের সংগঠন। সরবেরিয়া মাছের বাজারের পাশে আকুঞ্জি বিল্ডিংয়ে তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ে উদ্বোধন হল। উদ্বোধন করলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ তৃণমূল নেতৃত্ব। আর অন্যদিকে বসিরহাট তৃণমূলের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামের প্রচারে সহায়তায় এই কার্যালয়। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো সন্দেশখালীতে। গত কয়েকদিনে ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে তৃণমূলের নতুন করে পার্টি অফিস উদ্বোধন, ঠিক কি কি বিষয় উঠে এলো আজ সকালের এই ছবি? দেখো, ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে সন্দেশখালী একটা আলোচিত নাম। সেই নামের পাশে কখনো উলাটপ্রণ দেখা গেছে। শেখ শাহজাহান, শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, শিবপ্রসাদ আজাদসহ একাধিক নেতা, বিশেষ করে 22 জন ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে। তারপরে দেখা গিয়েছে বিভিন্ন সময় রাজনৈতিক উলাটপ্রণ দেখা গেছে। শেখ শাহজাহানের মার্কেটে কখনো তৃণমূলের পতাকার সঙ্গে বিজেপির পতাকা, আবার কখনো আইএসএফ এর পতাকা। কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকেই, অর্থাৎ বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার আগেই কিন্তু শেখ শাহজাহানের যে সরবেরিয়া মার্কেট রয়েছে তার পাশে আকুঞ্জি পাড়ার বিল্ডিং এ তৃণমূলের যে দলীয় পার্টি অফিস সেখানে উদ্বোধন হলো এবং সেই পার্টি অফিস উদ্বোধন করলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। বিশেষ করে একদিকে যেটা সামনে অর্থাৎ শেখ হাজি নুরুল ইসলাম তার সমর্থনে সেই পার্টি অফিসে দলীয় কাজ করবে। ইতিমধ্যে শেখ শাহজাহান চলে যাওয়ার পরে, অর্থাৎ সেই জায়গায় এত গ্রেপ্তার হওয়ার পরে যে তৃণমূলের সংগঠন যে অটুট রয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ আজকের এই তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন হওয়া দলীয় সংগঠন হিসেবে কিন্তু একটা রাজনৈতিকভাবে বাড়তি অক্সিজেন যোগাবে বলে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে আজকে যখন এই আকুঞ্জি পাড়ায় যেখানে ঢাক ঢোল পিটিয়ে রীতিমতো সেখানে একটা বড় ধরনের পার্টি অফিস অর্থাৎ তৃণমূলের পার্টি অফিস খোলা হলো। সেখানে পার্টি অফিসে দলীয় কার্যালয়, দলীয় পতাকা তুললেন বিধায়ক সুকুমার মাহাতো সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গত 48 ঘন্টা আগে দেখা গিয়েছিল শিবির পতাকা শেখ শাহজাহান মার্কেটের তৃণমূলের পাশে, আবার আইএসএফ দেখা গেছে। তারপরে আজকে এই পার্টি অফিস খোলায় রীতিমতো সন্দেশখালীর যে তৃণমূলের শক্তি অটুট রয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। বেশ, ধন্যবাদ সঞ্জিত তোমায়। এখন সময় আরো একটি বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আচ্ছা ভাস্বতী, শান্তিনিকেতন বললে তোমার কি মাথায় আসে?
একদমই শান্তিনিকেতন বললে যেমনটা সুদীপ্ত পৌষ মেলা এবং পাশাপাশি এই বসন্ত উৎসবের কথাই মাথায় আসে। তবে 5 বছর কেটে গিয়েছে, শান্তিনিকেতনে বন্ধ রয়েছে বসন্ত উৎসব। শেষ বড় করে বসন্ত উৎসব মনে থাকবে 2019-এ হয়েছিল সুদীপ্ত। একদমই তাই, কিন্তু 5 বছর ধরে বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে। সে অর্থে শান্তিনিকেতন কিন্তু এখন ফিকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, শান্তিনিকেতনে আবির কিন্তু ছোঁয়ানো যাবে না, কিরকম চলছে, কেমন আছে শান্তিনিকেতন? হ্যাঁ সুদীপ্ত, দেখো কেমন আছে শান্তিনিকেতন বললে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে শান্তিনিকেতনের মন কিন্তু ভারাক্রান্ত। তার কারণ তুমি জানো যে শান্তিনিকেতনে এই যে দোলের দিন মানে তো শান্তিনিকেতনে বসন্ত উৎসব। আমি যদি আরও একটু ব্যাখ্যা করে বলি তাহলে তুমি জানবে যে রবীন্দ্রনাথের ভাষায় বা রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা, তাতে শান্তিনিকেতন বিশেষ করে এই বসন্ত ঋতুরাজে শান্তিনিকেতন চারিপাশ নীল লাল সবুজ বিভিন্ন রঙে মানে গাছগাছালিতে পাতায় ফুলে কিন্তু রঙিন হয়ে ওঠে। এবং এই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে শান্তিনিকেতনের রবি ঠাকুরের এখানেই কিন্তু মূলত এই বসন্ত উৎসব কিন্তু পালন করা হয়। কিন্তু দেখো তাৎপর্যপূর্ণভাবে অত্যন্ত মানে বেদনাদায়ক এবং দুঃখজনক বিষয় যে পরপর 5 বছর কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু বন্ধ। এবছরও তার কিন্তু ব্যতিক্রম নাই, এবারেও কিন্তু বন্ধ থাকছে বসন্ত উৎসব। খুব স্বাভাবিকভাবেই দেখো যেটা বললাম তোমাকে যে ভারাক্রান্ত মন শান্তিনিকেতনের সকলের। তুমি জানো যে বিশেষ করে আমরা যদি পড়ুয়াদের কথা ধরি, ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু সারা বছর এই উৎসবটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। কারণ তুমি জানো যে সুদীপ্ত, সঙ্গীত ভবন বিশ্বভারতীর অন্যতম ভবন, যে ভবনে 1 মাস ধরে ছেলেমেয়েরা বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা এই বসন্ত উৎসবের প্রস্তুতি সকাল থেকে প্রভাত ফেরি, তারপর মূল অনুষ্ঠান, রাত্রে নাটক, একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেয়। কিন্তু সেইগুলো আজ কিন্তু সম্পূর্ণ অতীত। খুব স্বাভাবিকভাবেই একরাশ কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে শান্তিনিকেতনের যে উৎসব অনুষ্ঠান অর্থাৎ বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতির মধ্যে যে জড়িয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে তুমি একটা জিনিস জানবো যে খোয়াইয়ের পাশে যখন কোপাই বয়ে চলেছে তখন খোয়াইয়ের হাটে কোনো কি আয়োজন হচ্ছে? অবশ্যই সুদীপ্ত, তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে। তার কারণ হচ্ছে যখন শান্তিনিকেতনে রবি ঠাকুরের যে আশ্রম প্রাঙ্গণ যখন রংহীন বর্ণহীন সাদা ফিকে থাকবে, ঠিক সেই সময় কিন্তু শান্তিনিকেতনের যে চারিপাশ অর্থাৎ এই যে পরিবেশটা তৈরি হয়েছে, এটি তো রবীন্দ্রনাথ সেটা চাননি। তিনি চেয়েছিলেন যে রঙের উৎসব সকলে একে অপরকে রাঙিয়ে দিয়ে আনন্দ উৎসবে মেতে উঠবে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম প্রাঙ্গণ রংহীন ফিকে হয়ে থাকবে, ঠিক সেই সময় শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র বলা যেতে পারে সোনারঝুরি খোয়াই শিল্পীহাট, সেখানে কিন্তু ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ কিন্তু শান্তিনিকেতনে এসে পৌঁছে গেছেন। সমস্ত হোটেল রিসোর্ট কটেজ সমস্ত কিন্তু ফুল হয়ে গেছে। আগামীকাল যে বসন্ত উৎসব বা দোল উৎসব, সেই রঙের উৎসবে কিন্তু সোনারঝুরি যেটা খোয়াই শিল্পীহাট, সেখানে কিন্তু একেবারেই আনন্দ উৎসবে মাতোয়ারা হবেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। এবং আগামীকালকের উৎসব উপলক্ষেই কিন্তু একটা প্রস্তুতি কিন্তু হচ্ছে। তার কারণ স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব তারা বেশ কয়েক বছর ধরেই বোলপুর পুরসভার বিভিন্ন এলাকাতেই তারা নিজেদের মতো করে বসন্ত উৎসব তারা মঞ্চ করে সেখানকার ছেলেমেয়েরা বসন্ত উৎসবে কিন্তু সামিল হয়। সোনাঝুরি তাও ব্যতিক্রম নয়, সোনাঝুরিতেও কিন্তু আনন্দে কিন্তু মাতবেন শান্তিনিকেতনে আসা দূর দূরান্ত থেকে পর্যটকরা এবং বোলপুর শান্তিনিকেতন। একদমই, যখন বিশ্বভারতী মুখ ঘুরিয়ে নিয়েছে তখন শান্তিনিকেতন কিন্তু আবির ছোবে, তা কিন্তু বোঝাই যাচ্ছে খোয়াইয়ের হাটের আয়োজন দেখে। একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, একদমই সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী সরবেরিয়াতে সিবিআই হানা। সন্দেশখালীতে শেখ শাহজাহানের মাছের আড়তে সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো 2 অভিযুক্তকে নিয়ে চলছে তল্লাশি। এবং এর আগেও কিন্তু সরবেরিয়াতে এই সিবিআই হানা হয়েছে এবং আবারও কিন্তু এই সরবেরিয়াতে সিবিআই হানা। মাছের আড়তে, শেখ শাহজাহানের মাছের আড়তে চলছে তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, কি বিস্তারিত জানতে পারছো তুমি? জানবো।
দেখো ফের সিবিআই হানা সন্দেশখালী শেখ শাহজাহান যে মাছের আড়ত আছে সেখানে হানা দিয়েছে। বিশেষ করে দুই অভিযুক্ত ইতিমধ্যে মেহবুব মোল্লা এবং সুকুমল সর্দার, তাদের স্বদিনের সিবিআই হেফাজতে এর আগেও বৈশাখ মহকুমা আদালতে সিবিআই নিয়েছে। ইতিমধ্যে তুমি জানো ইডি 5ই জানুয়ারি যে ইডি আক্রান্ত হয়েছিল, এখানে মারধর করা হয়েছিল, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং ভাঙচুর করা হয়েছিল, সেই ইডি আধিকারিকদের তদন্তের ভার কিন্তু হাইকোর্টের নির্দেশে সিবিআই নিয়েছে। সেই সিবিআই তদন্তে কিন্তু নতুন করে আগে দুই অভিযুক্তকে নিয়ে আজ ফের সেই শেখ শাহজাহানের মাছের আড়তে গিয়েছেন। এখানে একদিকে চায়ের দোকানদার থেকে শুরু করে ওখানকার অন্যান্য দোকানদার সঙ্গে কথা বলছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ যে 5ই জানুয়ারির পর থেকে তুমি জানো হাইকোর্টের নির্দেশে সেখানে একাধিক সিসিটিভি রাখা হয়েছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অর্থাৎ সব গোটা প্রক্রিয়াটাই সিবিআই কিন্তু রীতিমতো কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে শেখ শাহজাহানের মাছের আড়ত যেখানে রয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এবং দুই অভিযুক্তকে নিয়ে তারা তল্লাশি শুরু করেছে, নতুন করে সূত্র পাওয়া যায় কিনা। পাশাপাশি এই মেহবুব মোল্লা কিন্তু তিনি দাবি করেছেন যে তাকে পরিকল্পনা করে চক্রান্ত করে ফাঁসিয়েছে জিয়াউদ্দিন মোল্লা, সরবরি আগাটি প্রধান জিয়াউদ্দিন মোল্লা তাকে ডেকে আনে। এর সঙ্গে কোনোভাবেই অর্থাৎ 5ই জানুয়ারি ঘটনার সঙ্গে যুক্ত ছিল না এবং তার স্ত্রী সামনে আপনি জানিয়ে দিয়েছেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। রীতিমতো আজকে এই দুইজনকে নিয়ে নতুন করে তদন্তকারীরা নতুন করে সূত্র পায় কিনা, অর্থাৎ নতুন করে একদমই সিবিআই প্রতিনিধি দল দুই অভিযুক্তকে নিয়ে তল্লাশি চালাচ্ছে যে নতুন করে কোনো তথ্য সূত্র উঠে আসে কিনা। ধন্যবাদ সঞ্জিত। একদমই দুই অভিযুক্তকে নিয়ে তল্লাশি চলছে, সিবিআই এর তল্লাশি শুরু হয়েছে সরবেরিয়াতে। রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই রাজ্যে এসেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফা ভোটের আগেই আসবে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এবং মোট যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, মোট 920 কোম্পানি। তবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। বিভিন্ন জেলায় রুটমার্চও চলছে কেন্দ্রীয় বাহিনীর। এবার রাজ্যে আসছে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একদমই এর আগে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে এবং 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে বঙ্গে, এবং এখন জানা যাচ্ছে যে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসছে। এবং কেন্দ্রীয় বাহিনীর যে আনার যে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের, ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এবার সুদীপ্ত যে খবরে নজর রাখবো, দার্জিলিং এর বিজেপি প্রার্থী কে হবে। দুটো নাম যেখানে ঘোরাঘুরি করছে, জল্পনা বাড়াচ্ছে। হর্ষবর্ধন শ্রীংলা ও রাজু বিস্তার নাম ঘিরে জল্পনা তৈরি হয়েছে। একদমই, এবং আজ যখন যে বিজেপির যে সম্ভাব্য প্রার্থী অর্থাৎ 23 জন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার কথা উঠে আসছে, মনে করা হচ্ছে আজ ঘোষণা করা হবে, ঠিক তখন এই জিনিসটা কিন্তু জল্পনা তৈরি করছে যে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী কে হবে, হর্ষবর্ধন শ্রীংলা নাকি রাজু বিস্তার। এবং তা নিয়ে কিন্তু জল্পনা রয়েছে এবং জল্পনা একেবারেই চূড়ান্ত যে প্রার্থী ঘোষণা নিয়ে কোনো জট নেই দার্জিলিংয়ের প্রার্থী কে হবে। তবে কাঞ্চনজঙ্ঘার মতো পরিষ্কার, দিল্লি থেকে বাগডোগরা এসে বললেন সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের প্রার্থী, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। দুটো নাম হাওয়ায় ভাসছিল, দুটো নাম হর্ষবর্ধন শ্রীংলা আর রাজু। দুটো নাম হাওয়ায় ভাষা মানে এটা হচ্ছে আমাদের পার্টির, আপনারা অপমান করছেন। দার্জিলিং সিট বিজেপির এমন একটা স্পেশিয়াস এবং এত ভালো সিট, 10-12টা নাম ভাষা হচ্ছে, দুটো নাম কেন ভাষা? আরো 12 এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।